আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। ছোটবেলায়, খুব ছোটবেলা বলা যাবে না, যখন কিছু বুঝি, আমাদের প্রিয় একজন নেতা রয়েছেন আন্দোলিব রহমান পার্থ স্যার। তো আমার তো তখন স্মার্টফোন ছিল না, ছোট একটা অডিও ফোন। তখন খুব বেশি দিন আগের কথাও নয় বলা যায়। তো আন্দোলিব রহমান পার্থ ছিল, সেই লেকচারগুলো এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদির লেকচার, তার তাফসির, আরও অনেক কিছু, এগুলো বাজারে গিয়ে দোকান থেকে, কম্পিউটারের দোকান থেকে আপলোড দিয়ে নিয়ে আসতাম 20 টাকা বা 30 টাকা দিয়ে। নিয়ে এসে আন্দোলিব রহমান স্যারের, পার্থ স্যারের লেকচারগুলো শুনতাম, খুবই ভালো লাগতো। আর তখন তো আওয়ামী লীগের শাসন আমল চলছিল, আওয়ামী লীগের মৎস্যনায় চলছিল, যুগোপযোগী লেকচার ছিল। আর ছোটোবেলা থেকে আমার রাজনীতি খুব ভালো লাগে, পত্রিকা পড়তাম, গ্রামের দোকানে আজও আগামীকাল পড়েছি, বাংলাদেশ প্রতিদিন পড়েছি, গ্রামে যেই পত্রিকাগুলো আসে। এখন হয়তো পত্রিকা পড়া হয় না, কারণ ফেসবুকে, সামাজিক মাধ্যমগুলোতেই সব কিছু বাস্তব চিত্র দেখা যায়। যে যাই করুক, অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি করে নিজেকে আড়াল করে রাখতে পারবেন না, প্রকাশ হবে। তো যাই হোক, এ বিষয়ে বলছি না। তো ছোটোবেলা থেকেই আন্দোলিব রহমান পার্থ স্যারের এই লেকচারগুলো খুব শুনতাম। সংসদে কড়া ভাষণ দিতেন, এতটাই ভালো লাগতো। নিজে শুনতাম এবং গ্রামের মুরব্বীদের শোনাতাম। পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই বজ্রকণ্ঠে তাফসিরগুলো শুনতাম, খুব ভালো লাগতো। তবে এখন ওইভাবে আর শোনা হয় না। এর মধ্যে দীর্ঘ সময় পার হয়ে গেছে। শেখ হাসিনার সেই মৎস্যনায়, সেই রাজ্যেও পতন হয়েছে, রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়েছে, মাটির সাথে মিশে গেছে। ৩৬শে জুলাই হয়েছে, আবার নির্বাচন হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ হয়েছে। সেই সংসদে সে আমার প্রিয় আন্দোলিব রহমান স্যার সংসদ সদস্য হয়েছেন। এর মধ্যে অনেক টকশো আন্দোলিব রহমান স্যারে দেখতাম, আমি প্রচুর টকশো দেখি, আমার খুব ভালো লাগে। তার সামনে কোনো ব্যক্তি তাকে ওভারটেক করে যেতে পারতেন না। সার্চ দিয়ে দেখতাম ইউটিউবে, কখন বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সময় আন্দোলিব রহমান স্যারের টকশো হতো, যেগুলো আমি নাম বলবো না। এখন যে নির্বাচিত হয়ে গেল ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে তিনি একজন সংসদ সদস্য, কিন্তু কেন জানি তার সেই চিরচেনা রূপটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বজ্রকণ্ঠে ভাষণ আছে, তিনি একজন ডিবেটর ছিলেন যতদূর আমি জানি। তাকে সেভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা। যদিও রাজনীতি ভালো লাগে, তবে রাজনীতি নিয়ে আমার ওই রকম মাথা ব্যথা নাই, ওই রকম পড়াশোনা নেই আমার রাজনীতি নিয়ে। কিন্তু ৩৬শে জুলাইকে কেন্দ্র করে তাকে নিয়ে অনেক বক্তব্য দেওয়া হচ্ছে, এবং তিনি বলেছেন যে ৩৬শে জুলাইয়ের বিরুদ্ধে কেউ গেলে আমি তার পক্ষে দাঁড়াবো। এবং তিনি এটাও বলেছেন যে বিশেষ করে এনসিপি নেতাদেরকে
বলেছেন যে আপনারা জামাত জেনারেশন হইয়েন না। আশা করা যায় এই বিষয়টা নিয়ে জামাত উত্তর দিবে, এবং তিনি কেন বলেছেন জামাত জেনারেশন হইয়েন না সেটা আমি জানি না। আমি স্যারের সমালোচনা করতে চাইনি, তবে আমি আন্দালিব রহমান পার্থ স্যারকে সেই চিরচেনা রূপে দেখতে চাই, যিনি জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইনসাফের পক্ষে বজ্র কণ্ঠে সংসদে বক্তব্য দেবেন, এটা আশা করি এবং জনগণ আশা করি। হয়তোবা তিনি মন্ত্রী হবেন, আরও বড় কোনো পদ পাবেন, কিন্তু তিনি যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যান, জনগণের ভালোবাসা থেকে হারিয়ে যান, জনগণ কষ্ট পাবে। কারণ তার বক্তব্য শুধু বক্তব্য নয়, তার বক্তব্য যেন একটা আর্ট। আমার কাছে আন্দালিব রহমান পার্থ স্যারের বক্তব্য একটা আর্ট, একটা শিল্প। রাজনৈতিক বক্তব্য, বিশেষ করে কিছু কিছু নেতা আছে, যেমন তাফসির জগতে কোরআনের তাফসির করণে যে বক্তব্য, যে লেকচার, সেটা আল্লামা সাঈদী যেভাবে দিতেন, এটা একটা আর্ট, একটা শিল্প ছিলেন। রাজনৈতিকভাবে বক্তব্য প্রদান, প্রতিপক্ষকে বক্তব্যের মাধ্যমে সমুচিত জবাব দেওয়া, জনগণের পক্ষে কথা বলা, সংসদে বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, এটা আমার কাছে মনে হয় আন্দালিব রহমান পার্থ স্যার একটা শৈল্পিকভাবে দিতে পারতেন, এবং এখনও পারছেন। আশা করা যায় তিনি ন্যায় এবং ইনসাফের বাইরে যাবেন না। তিনি জনগণের চাহিদার, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবেন না। তিনি নেটিজেনদের সমালোচনার মুখে মুখে থাকবেন না। তিনি দালাল হবেন না। কেউ তাকে চাটুকার বলুক, দালাল বলুক, এটা আমার কাছে ভালো লাগবে না। তাকে আমি অনেক করি, বাস্তবে তার সাথে আমার দেখা হয় নাই, তবে আমি তার সাথে দেখা করব ইনশাআল্লাহ। যদি সুযোগ পাই দেখা করব, কারণ আন্দালিব রহমান স্যারকে আমার অনেক ভালো লাগে। ওই যে বলেছি ভালো লাগে বলেই টাকা দিয়ে কম্পিউটারের দোকান থেকে তার লেকচার ডাউনলোড করে শুনতাম, খুবই ভালো লাগতো। এবং ইউটিউবে থেকেও তার লেকচার ডাউনলোড করে শুনতাম। তার এই আর্ট, তার ওই শৈল্পিক বক্তব্য খুব মিস করতাম। তবে যাই হোক, তিনি প্রচুর মেধাবী ব্যারিস্টার মানুষ, তাকে জ্ঞান দেওয়ার মতো, মানে আমি তো এটা প্রশ্নই রাখি না, এবং বাংলাদেশে মনে হয় না যে তাকে জ্ঞান দেওয়ার মতো দরকার আছে, কেউ দেবে জ্ঞান দেওয়া, তাকে উপদেশ দেওয়া, জ্ঞান দেওয়া, এটা একটা বোকামি, মূর্খতা, বাড়াবাড়ি, এটা কেউ করতে চাই না। এটা আমি আশা রাখি রহমান পার্থ স্যার সত্য, ন্যায়, ইনসাফের পক্ষে থাকবেন, এবং বাংলাদেশের অতিশয় সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, অনেক দালাল থাকতে পারে, চাটুকার থাকতে পারে, কিন্তু আন্দালিব রহমান পার্থ স্যার ভিন্ন কিছু, জনগণের পক্ষে থাকবেন। কারণটা কি? আওয়ামী লীগে তার প্রচুর আত্মীয় আছেন, অনেক কাছের আত্মীয়। আওয়ামী লীগ সরকারের আত্মীয় থেকেও তিনি অনেক হয়তো অফার পেয়েছেন, সে অফারগুলো, সুবিধাগুলো তিনি ভোগ করেন নাই। তিনি চাইলেই আওয়ামী লীগ সরকারের বড় পদে যেতে পারতেন,
তিনি সত্য এবং ন্যায় এবং জনগণের পক্ষে থাকার জন্য তিনি যান নাই। তিনি আওয়ামী লীগের আমলে জেলও খেটেছেন, এই তো কিছুদিন আগে জেলও খেটেছেন। কাজেই তিনি হারিয়ে যাবেন না, তিনি জনগণের মাঝেই থাকবেন, তিনি বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে থাকবেন, বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসবে। তিনি আপামর অতিশয় সাধারণ জনগণের হৃদয়ের স্থান থাকবেন সারা জীবন। আমরা তাকে চাই, তিনি সত্য ন্যায়ের পথে ইনসাফের পক্ষে থাকুক, জনগণের এবং জনগণ যেটা কল্যাণকর সেটাই থাকবে। স্যার, আপনাকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পার্থ স্যার, বাংলাদেশের সাধারণ মানুষ পার্থ স্যারের কল্যাণ কামনা করে। পার্থ স্যারের মতো অনেক সংসদ সদস্য দরকার, আন্দালিব রহমান পার্থ স্যারের মতো অনেক ব্যক্তি দরকার। আসলে ম্যানম্যান করে কথা বলে রাজনীতি হয় না, রাজনীতির মাঠে বিড়ালের কোনো খেলা চলে না, বাঘ এবং সিংহের খেলা চলে। এই জন্যে আন্দালিব রহমান পার্থ স্যারের দরকার আছে সংসদে, আন্দালিব রহমান পার্থ স্যারের দরকার আছে। কাজেই আমরা আশা করব, জনগণের আশা করবে, আশা নয়, এটা আমাদের বাস্তবতা। আন্দালিব রহমান পার্থ স্যার জনগণের পক্ষে থাকবেন, তিনি জনগণের পক্ষে আছেন, থাকবেন, এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।